এয়ারক্রাফট মানুষের তৈরি মোস্ট অ্যাডভান্স ক্রিয়েশনের মধ্যে একটি, যার সাহায্যে আমরা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি। 15th সেঞ্চুরির দিকে যখন মানুষ আকাশে পাখিকে দেখতো তখন চিন্তা করতো পাখি আসলে আকাশে উড়ে কিভাবে, কিন্তু বর্তমানে 2000 এসে মানুষ চিন্তা করে বিমান আসলে কিভাবে আকাশে উড়ে। তার চাইতেও জটিল প্রশ্ন হলো একটা বোয়িং 737 বিমানের ওয়েট হয় 41,140 কেজি, অর্থাৎ 41 টনের চাইতেও বেশি। মনে রাখবেন এটা শুধুমাত্র বিমানের ওজন। এবার এত বড় একটা বিমান কিভাবে আকাশে উড়ে, কিভাবে ডানে বামে টার্নিং নেয়, আবার কিভাবে ল্যান্ড করে, এরকম আরো অনেক জটিল প্রশ্ন। তবে চিন্তার কোনো কারণ নেই, মাইন্ড ফ্রেশ করেন এবং কানে হেডফোন লাগিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমি কথা দিলাম এই ভিডিও শেষ করার পর আপনিও এয়ারক্রাফট তৈরি করতে পারবেন। সো হে ইউ আর, আই এম সৈয়দ। লেট মি এক্সপ্লেন হাউ টু ডু এয়ারপ্লেনস ফ্লাই। তো বেসিক্যালি একটা এয়ারক্রাফট আকাশে উড়ার জন্য 4টি পদ্ধতি অবলম্বন করে থাকে: থার্স্ট, ড্র্যাগ, ওয়েট অ্যান্ড লিফট। তো এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদেরকে হিস্ট্রি কিছু পেছনে যেতে হবে। 15th সেঞ্চুরির দিকে লিওনার্দো দা ভিঞ্চি এয়ারক্রাফটের 3টি ছবি আঁকেন: দ্য ফ্লাইং মেশিন, ফ্লাইং স্ক্রু অ্যান্ড দ্য প্যারাশুট। তবে তার স্বপ্ন পূরণ করার আগেই তিনি 19 সেপ্টেম্বর 1519 সালে মারা যান। তারপরে 18th সেঞ্চুরির দিকে ওটো লিলিয়ান্তাল গ্লাইডারের সাহায্যে আকাশে উড়াউড়ি শুরু করেন। অবশ্য তিনি গ্লাইডারের সাহায্যে 5 বছর আকাশে উড়াউড়ি করেন। তারপর 9 আগস্ট 1896 সালে তারা গ্লাইডারের নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যান। 19th সেঞ্চুরিতে এসে আকাশে উড়ার জন্য অনেক মেশিন টেস্ট করা হচ্ছিল, তবে সেই সকল মেশিনে কোনো না কোনো ঘাটতি থেকেই যেত। ফাইনালি এক অ্যাটেম্প সাকসিড হয় 1903 সালে। আপনারা হয়তো জানেনই এই পরীক্ষা করেছিলেন রাইট ব্রাদার্স। তাদের এয়ারক্রাফট মডেল সাকসেসফুল হয় বিকজ অফ ইন ইন্টারেস্টিং ফিনোমিনা ইন ফিজিক্স, দ্য এয়ারফল টেকনোলজির কারণে। একটি এয়ারক্রাফট ফ্লাই করার জন্য প্রাইমারিলি 2টি ফ্যাক্টর রেসপন্স হয়: ফার্স্ট টেক অফ এবং সেকেন্ড নেট ফুডসকে 0 মেনটেনে রাখা। আর এই দুইটি সমাধানই ছিল রাইট ভাইদের কাছে। তারা এয়ারফয়েল টেকনোলজি ইউজ করে এমন পাখা বানান যেটা ব্যবহার করে নিউটনের থার্ড ল অফ মোশন এয়ারক্রাফটকে ব্যালেন্স করতে। একটি এয়ারক্রাফটের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো তার উইংস। তার পাখাই তাকে সাহায্য করে টেক অফ, ব্যালেন্সিং এবং ল্যান্ডিং করতে। এয়ারফয়েল টেকনোলজিতে রাইট ব্রাদার্সরা কার্ভ শিফটের উইংস বানান। এই উইংসের কার্ভেচারের কারণে একটি বড় ইন্টারেস্টিং অ্যাডভান্টেজ পায় এয়ারক্রাফট টেক অফ এবং ফ্লাই করার সময়। কার্ভ শিফটের উইংস বায়ুরুনিকে নিচের দিকে ডিফ্লেক্ট করে দেয়। দিস ইজ বিকজ অফ নিউটন থার্ড ল অফ মোশন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো পাকা নিচের দিকে আসার ফোর্স বাতাসের অণুকে উড়োজাহাজকে উত্তরগামী লিফট দেয়। এই লিফট হিসাব করে উড়োজাহাজ গ্র্যাভিটির কারণে নিচের দিকে আসাকে এবং উড়োজাহাজকে 0 নেট ফোর্স মেনটেন রাখতে। এবার উড়োজাহাজ বাতাসে ভেসে থাকবে, তো এটাকে সামনের দিকে নেওয়ার জন্য একটি ফরওয়ার্ড ফোর্স দরকার, আর এই কাজ করে প্রপেলার। এটা এক ধরনের লার্জ ফ্যানের মতো হয়, আর এটা সাধারণত একটি এয়ারক্রাফটকে সামনের দিকে নেওয়ার জন্য ফরওয়ার্ড অ্যাক্সেলারেশন দেয়। তো এটাই ছিল রাইট ব্রাদার্সদের এয়ারক্রাফটের ডিজাইন, আর এই সকল ফ্যাক্টরের কারণেই তাদের এয়ারক্রাফট সাকসিড হয়েছিল। এবার আমাদের আধুনিক এয়ারক্রাফটেও এই সকল পদ্ধতিকে কিছু অ্যাডভান্সভাবে ব্যবহার করা হয়, যেমন থার্স্ট ইঞ্জিন থেকে ক্রিয়েট হয়। বিমানের দুই উইংসের দুই পাশে 2টি ইঞ্জিন থাকে। অবশ্য বড় এয়ারক্রাফট হলে ইঞ্জিন আরও বেশি থাকতে পারে, এটা বিমানের আকার অনুযায়ী। ইঞ্জিন বাতাসকে সামনে থেকে ভেতরে নিয়ে কম্প্রেস করে পেছনের দিকে দ্রুত গতিতে ছেড়ে দেয়, যার কারণে বাতাস ইঞ্জিনকে সামনের দিকে ফোর্স লাগায়। আর এটাই কিন্তু নিউটনের গতির 3য় সূত্র। তো এটা ক্লিয়ার যে ইঞ্জিন শুধুমাত্র এয়ারক্রাফটকে সামনের দিকে ফোর্স লাগায়। তারপর আসে ডিরেক্ট ফোর্সের কাছে। আপনি যদি কোনো চলন্ত গাড়ি থেকে আপনার হাত বের করেন, তাহলে আপনার হাতে একটা বাতাসের ফোর্স হবে, যার কারণে আমাদের হাত পেছনের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার একটি গাড়ির স্পিড 100 কিলোমিটার/আওয়ার হয়। যদি এই গাড়ির স্পিড 1000 কিলোমিটার/আওয়ার হতো, তাহলে আমাদের হাত তো ভাঙতোই, তার সাথে সাথে গাড়িতে আগুন লাগারও চান্স থাকতো। আপনারা খেয়াল করলে দেখবেন যখন কোনো অ্যাস্টেরয়েড আকাশ থেকে পড়ে তখন সেটা আগুন ধরে যায়। অবশ্যই এটা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারিক প্রেসারের ঘনত্বের কারণে হয়। এবার একটা এয়ারক্রাফটের গতি 3 থেকে 4000 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, যার কারণে এয়ারক্রাফটে যাতে আগুন না ধরে এজন্য এয়ারক্রাফটের উইংস এরোডাইনামিক বানানো হয়, যাতে বাতাসের যে ডিরেক্ট ফোর্স আছে সেটার কারণে যাতে বিমানে আগুন না লাগে। এখন আমাদের এয়ারক্রাফট রানওয়েতে চলা শুরু করবে। এবার চলুন দেখে নেই এটাকে কিভাবে আকাশে উড়ানো যায়। আমরা কিন্তু আগেই জেনেছিলাম এয়ারফয়েল টেকনোলজি সম্পর্কে, ওই যে টেক অফ এবং নেট ফোর্সকে 0 মেনটেনে রাখা, ওইটাই আর কি। চলুন একটু সাধারণ ভাষায় বুঝে যাক। থার্স্ট এবং ডিরেক্ট ফোর্সের পরে আসে ওয়েট, যেটা বিমানের ওজন, এবং লিফট, যেটা বিমানকে উপরের দিকে উঠাবে। যখন লিফট ফোর্স বিমানের ওয়েট থেকে বেশি হবে তখনই বিমান সাধারণত আকাশে উঠতে পারবে। লিফট ফোর্সকে বাড়ানোর সকল কাজ করে বিমানের পাখা। বিমানের উইংস এবং পেছনের যে টেইল বা রাডার থাকে এগুলো কিন্তু একেবারে ফিক্স থাকে না, এগুলোকে মুভমেন্ট করা যায়। আর এগুলোকে ব্যবহার করে কিন্তু বিমানকে টেক অফ এবং ল্যান্ডিং করা হয়, আর এটাকে কিন্তু এয়ারফয়েল মেকানিজম বলা হয়। আজকের মডার্ন এয়ারক্রাফটের উইংসে একটি কানেকশন থাকে আলাদা আলাদা পার্টসের সাথে, যেমন ফ্ল্যাপ, স্লেট অ্যান্ড এলেরন। টেক অফের সময় ফ্ল্যাপ অ্যান্ড স্লেট এক্সচেঞ্জ হয়ে যায় নিচের দিকে। এর কারণে উইংসের সার্ফেসের এরিয়ার কার্ভেচার বেড়ে যায়। এই দুই রিজনের কারণে বেশি এয়ার প্রেসার ডিফ্লেক্ট হয়, যেটা বেটার লিফট দিতে সাহায্য করে। এয়ারক্রাফট টেক অফ করার পর এই ফ্ল্যাপ এবং স্লেট আবার ভিতরে চলে যায় নিজেদের অরিজিনাল পজিশনে। এবার এয়ারক্রাফট তো আকাশে উড়ালাম, এবার এটা ডানে বামে কিভাবে যায়। তো নেভিগেশন করার জন্য বিমানের ডিফারেন্ট টাইপের উইংস অ্যাটাচমেন্ট থাকে, যেমন এলেরন, এলিভেটর, রাডার এন্ড স্পেলার। পাইলট এগুলোকে তারা নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে। ফর এক্সাম্পল এলিভেটর ব্যবহার হয় বিমান আকাশে উড়ানোর সময় এবং ল্যান্ডিং এর সময়। রাডার এবং এলেরনের সাহায্যে ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন। একটি বিমান দুইভাবে টার্নিং নিতে পারে। আপনি নিজেও চিন্তা করলে বুঝতে পারবেন, যদি আমরা বিমানের রাডারকে অপোজিট সাইডে পুশ করি তাহলে আমরা বিমানের ডাইরেকশন চেঞ্জ করতে পারি, ঠিক নৌকার মতো।
তবে এভাবে ডাইরেকশন চেঞ্জ করলে বিমানের প্যাসেঞ্জাররা একটু ঝাটকা খেয়ে যায়। এজন্য এলেরনের সাহায্যে ডাইরেকশন চেঞ্জ করা হয়। এলেরন দিয়ে ডাইরেকশন চেঞ্জ করার জন্য আমাদেরকে এক ডিফারেন্ট এয়ার প্রেশার ক্রিয়েট করতে হয়। এটা আমরা করতে পারবো ওয়ান এলেরন আপ এন্ড আদার ওয়ান ডাউন। এজন্য লিফট ফোর্সে ডিফারেন্ট ক্রিয়েট হয় এবং বিমান রুল হয়ে যাবে। তো যেহেতু এখনো পর্যন্ত বিমান লিফট হচ্ছে, এজন্য এটা ক্লিয়ার যে আমাদের বিমানের ডাইরেকশন চেঞ্জ করা সাকসেসফুল। এবার ফাইনালি বিমানকে ল্যান্ড করানো পালা। এটা সাধারণত করা হয় স্পয়লারের সাহায্যে। স্পয়লার সাধারণত ডিরেক্ট ফোর্সকে বাড়ায় এবং লিফট ফোর্সকে রিডিউস করে। এজন্য বিমানের স্পিড কমে যায় এবং বিমান ল্যান্ড হতে শুরু করে। এজ এ রেজাল্ট এয়ারক্রাফট সাকসেসফুলি ল্যান্ড করতে পারে। এবার বিমান থেকে নামেন এবং যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে তৈরি হয়ে যান বিমান তৈরি করার জন্য। তবে বিমান তৈরি করার আগে মাই ওয়ার্ল্ড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।